ভাবলে অবাক হতে হয় তাই না? একটা সামান্য কাঠের টুকরো কিভাবে মহাকর্ষ বলকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে অবিরাম ঘুরতে থাকে। এর পেছনের বিজ্ঞানটি কিন্তু সত্যি চমকপ্রদ। কাঠের লাটিম তৈরির নিখুঁত কারুশিল্প থেকে শুরু করে এর পেছনের লুকানো পদার্থবিজ্ঞানের জগৎটি উন্মোচন করাই আজকের এই বিশ্লেষণের মূল উদ্দেশ্য। তো আজকের এই আয়োজনে আমরা পর্যায়ক্রমে দেখব লাটিমের জাদুকরী দিক, সঠিক কাঠ নির্বাচন, তৈরির প্রক্রিয়া, স্থিতিশীলতার বিজ্ঞান, রেম ওয়েটিং ও ভরবেগ এবং সবশেষে চূড়ান্ত ঘূর্ণন। প্রথম পর্ব, লাটিমের জাদুকরী দিক। মাধ্যাকর্ষণ বল মহাবিশ্বের প্রতিটি বস্তুকে সোজা নিচের দিকে টানে, এটাই তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু একটা স্পিনিং টপ বা লাটিম কিভাবে সোজা নিচে না পড়ে আড়াআড়িভাবে হেলে গিয়েও নিজের ভারসাম্য চমৎকারভাবে বজায় রাখে। মাধ্যাকর্ষণকে হার মানানোর এই রহস্যটাই আজ ধাপে ধাপে ভেঙে দেখা যাক। ঘূর্ণন গতিবিদ্যারই পুরো খেলাটি আসলেই মন্ত্রমুগ্ধকর। লাটিম কিন্তু কেবল নিছক সময় কাটানোর কোনো খেলনা নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্যে গভীরভাবে মিশে থাকা একটি চমৎকার সাংস্কৃতিক উপাদান। ইতিহাস ঘাটলে দেখা যায় রোমানদের মতো প্রাচীন সভ্যতাগুলোতেও এর ব্যবহার ছিল। সবচেয়ে দারুণ ব্যাপার হল, শিশু কিশোররা যখন তীব্র প্রতিযোগিতামূলক লাটিম খেলায় মেতে ওঠে, তখন তারা কিন্তু অবচেতনভাবেই ঘূর্ণন গতিবিদ্যা বা রোটেশনাল ফিজিক্সের অত্যন্ত জটিল সব নিয়মকানুন হাতে কলমে শিখে ফেলে। একটু ভাবলেই বোঝা যায়, সুতা পেঁচিয়ে প্রতিপক্ষের লাটিমকে নিখুঁত নিশানায় আঘাত করাটা মোটেও সহজ কোনো কাজ নয়। দ্বিতীয় পর্ব, সঠিক কাঠ নির্বাচন। যে কোনো ভালো লাটিম তৈরির একদম প্রথম শর্ত হল সঠিক কাঠ বেছে নেয়া। ঐতিহ্যগতভাবে গ্রামের কারিগররা পেয়ারা বা গাব গাছের ডাল ব্যবহার করতে বেশি পছন্দ করেন। এর কারণটা খুব সহজ, এই কাঠগুলোর তন্তু খুবই আটসাট আর নিরেট হয়। তীব্র আঘাতের যেসব খেলা আছে, যেখানে একটা লাটিম আরেকটা লাটিমকে সজোরে আঘাত করে, সেখানে এই কাঠ সহজে ফাটে না। অন্যদিকে বর্তমানে ব্যাপক বাণিজ্যিক উৎপাদনের জন্য যশোরের মতো ক্লাস্টারগুলোতে চান্দা বা লাটিম গাছের একটু নরম কাঠ ব্যবহার করা হয়। এগুলো ওজনে বেশ হালকা হওয়ায় কারখানার লেদ মেশিনে খুব সহজেই হাজার হাজার পিস কেটে তৈরি করা যায়। তৃতীয় পর্ব, তৈরির প্রক্রিয়া। একটু ওয়ার্কশপের দৃশ্যটা কল্পনা করা যাক। লাটিম তৈরির মূলত 4টি প্রধান ধাপ রয়েছে। প্রথমেই একটি 2x2x3 মাপের কাঠের ব্লক লেদ মেশিনের স্ক্রোল চাকে খুব শক্তভাবে আটকানো হয়। এরপর অত্যন্ত দক্ষ কোনো মিস্ত্রি ধারালো চিজেল বা টুল ব্যবহার করে কাঠের একদম নিচের অংশ কেটে একটি গোলাকার প্রান্তসহ ৪৫ ডিগ্রি মোচাকৃতি বা কোণ তৈরি করেন। এই নির্দিষ্ট কোণটি মাটিতে লাটিমের ঘর্ষণ কমাতে জাদুর মতো কাজ করে। এরপর লেদ মেশিনটি যখন ঘুরতে থাকে, তখন মার্কার বা থার্মাল ব্যান্ড দিয়ে চমৎকার সব নকশা আর রঙিন রিং যুক্ত করে দেওয়া হয় লাটিমের গায়ে। আর একদম শেষে অত্যন্ত সাবধানে এর হাতল বা স্টেমটি তৈরি করা হয়, যেন তীব্র নিক্ষেপের সময় অতিরিক্ত চাপে সেটি মাঝখান থেকে ভেঙে না যায়। এখানে একটা দারুণ ব্যাপার আছে। হাতল এবং মূল বডির ব্যাসের অনুপাত ঠিক 1:7 হওয়া উচিত। এই 1:7 অনুপাতটি সর্বোচ্চ যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ নিশ্চিত করে। এর পাশাপাশি সুতা বা লতির দৈর্ঘ্যের উপর ভিত্তি করেও কিন্তু নিক্ষেপের কৌশল বদলাতে হয়। ছোট সুতা ব্যবহার করলে খুব দ্রুত এবং তীক্ষ্ণ একটা টান দিতে হয়, অন্যদিকে লম্বা সুতার ক্ষেত্রে একটু মসৃণ ও বিস্তৃত নিক্ষেপের প্রয়োজন হয়। তবেই লাটিমটি সঠিক ভরবেগ নিয়ে একদম নিখুঁতভাবে মাটিতে পৌঁছাতে পারে। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে। লাটিম তৈরি তো হলো, নিখুঁতভাবে লতি পেঁচিয়ে একে মাটিতে নিক্ষেপও করা হলো, লাটিম ঘুরছে, কিন্তু মহাকর্ষ বল কেন একে সাথে সাথেই নিচে টেনে ফেলে দিচ্ছে না? বাতাসে এটা কিভাবে হেলে থাকে? চলুন কাঠের কারুকার্য থেকে এবার এক অদৃশ্য বিজ্ঞানের জগতে প্রবেশ করা যাক। চতুর্থ পর্ব, স্থিতিশীলতা আর পদার্থবিজ্ঞান। এই বিজ্ঞানকে সহজভাবে বুঝতে হলে প্রথমেই টর্কের ধারণাটি পরিষ্কার হওয়া দরকার। টর্ক হল মূলত এক ধরনের মোচড় বল বা টুইস্টিং ফোর্স। লাটিম যখন নিখুঁতভাবে সোজা দাঁড়িয়ে ঘোরে, তখন কোনো সমস্যা নেই, কিন্তু এটি যখনই সামান্য হেলে যায়, তখনই মাধ্যাকর্ষণের ভরকেন্দ্র ধরে নিচের দিকে একটা টান দেয়। আর এই টান এবং লাটিমের নিজস্ব কৌণিক ভরবেগ একসাথে মিলে একটি মহাকর্ষীয় টর্ক তৈরি করে ফেলে। এই টর্কই জাদুর মতো লাটিমকে সোজা নিচে পড়ার বদলে আড়াআড়িভাবে সরে যেতে বাধ্য করে, ঠিক যেন লাটিমটি পড়ে যাওয়ার আগে বারবার পাশ কাটিয়ে যাচ্ছে। এই যে আড়াআড়িভাবে সরে যাওয়া, বিজ্ঞানের ভাষায় এর চমৎকার একটি নাম আছে, প্রিসেশন। হেলে পড়া অবস্থায় লাটিমের অক্ষ যখন একটি বৃত্তাকার পথে দুলতে দুলতে ঘোরে, সেটিই হল প্রিসেশন। মাটির সাথে ঘর্ষণের কারণে লাটিমের নিজস্ব ঘূর্ণন গতি যত কমতে থাকে, এই প্রিসেশন বা বৃত্তাকার দোলনের গতি কিন্তু ঠিক ততটাই দ্রুত বাড়তে থাকে। লাটিম ঘোরানোর একদম শেষ দিকে যে বড়সড় বৃত্তাকার কাঁপুনি দেখা যায় এবং অবশেষে সেটি মাটিতে পড়ে যায়, সেটি মূলত এই প্রিসেশনেরই চূড়ান্ত রূপ।
স্থিতিশীলতা ধরে রাখার জন্য কিন্তু একটা নির্দিষ্ট গতির প্রয়োজন হয়। কেমব্রিজ ইউনিভার্সিটির ডক্টর হিউ হান্ট একটি চমৎকার স্থিতিশীলতার মাপকাঠি বের করেছেন। সংখ্যাটি হল 10। একটি সাধারণ লাটিমকে ভয়ানক কাঁপুনি, যাকে বিজ্ঞানের ভাষায় নিউট্রেশন বলা হয়, তা এড়াতে হলে প্রতি সেকেন্ডে অন্তত 10 বার ঘুরতেই হবে। এখানে আরও একটা মজার ব্যাপার আছে। লাটিমের ওজনে সামান্য একটু ত্রুটি থাকলে এই কাঁপুনি অনেক বেড়ে যায়। তখন দক্ষ কারিগররা বা খেলোয়াড়রা লাটিমের যে দিকটা হালকা সেখানে সামান্য পুটি বা কাদামাটি লাগিয়ে এর নিখুঁত ভারসাম্য বা ব্যালেন্স ফিরিয়ে আনেন, যাতে লাটিমটি কাঁপুনি ছাড়া মসৃণভাবে দৌড়তে পারে। পঞ্চম পর্ব রিম ওয়েটিং এবং ভরবেগ। বিজ্ঞানের আর একটা দারুণ বিষয় হল মোমেন্ট অফ ইনার্শিয়া বা ঘূর্ণন জড়তার ভ্রামক। খুব সহজ কথায় বললে এটি হলো ঘূর্ণন ধীর হওয়ার বিরুদ্ধে একটি বস্তুর প্রতিরোধ ক্ষমতা। সূত্র অনুযায়ী এটি বস্তুর ভর এবং ব্যাসার্ধের বর্গের সাথে সরাসরি সম্পর্কিত। অর্থাৎ লাটিমের ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার থেকে বাড়িয়ে 3 সেন্টিমিটার করা হয়, তবে এর প্রতিরোধ ক্ষমতা বা মোমেন্ট অফ ইনার্শিয়া একেবারে 9 গুণ বেড়ে যায়। ফলে এটি বাতাস ও মাটির ঘর্ষণকে আরও দারুণভাবে মোকাবেলা করতে পারে এবং অনেক বেশি সময় ধরে ঘুরতে পারে। আর এই বৈজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করেই লাটিমের নিখুঁত ডিজাইন করা হয়। লাটিমের ভর যদি কেন্দ্রে না রেখে বাইরের প্রান্তে বা পরিধিতে বেশি রাখা হয়, তবে একে বলা হয় রিম ওয়েটিং। কারিগররা যুগ যুগ ধরে ঠিক এই কাজটাই করে আসছেন। কারণ এই রিম ওয়েটিং সর্বোচ্চ পরিমাণ গতিশক্তি সঞ্চয় করে রাখতে পারে এবং এর ফলে লাটিমটি অনেক বেশি সময় ধরে অবিরাম ঘুরতে সক্ষম হয়। সামান্য একটা কাঠের টুকরো কেটে এমন নিখুঁত রূপ দেওয়াটা আসলেই বিজ্ঞানের এক অপূর্ব ব্যবহারিক প্রয়োগ। ষষ্ঠ এবং শেষ পর্ব চূড়ান্ত ঘূর্ণন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তীব্র প্রতিযোগিতামূলক লাটিম খেলাগুলোর দিকে তাকালে রীতিমতো অবাক হতে হয়। বেল্লাপার খেলায় নিজের লাটিম দিয়ে প্রতিপক্ষকে আঘাত করে সীমানার বাইরে পাঠানো হয়। ঘরকোপ খেলায় একটি বৃত্তের ভেতর বন্দি লাটিমগুলোকে তীক্ষ্ণ লৌহ শলাকা বা আল দিয়ে সজোরে আঘাত করে ভেঙে ফেলার চেষ্টা করা হয়। আর ঘুরতি কোপ তো বাতাসে ভাসমান অবস্থাতেই আঘাত করার মতো অসামান্য টাইমিংয়ের দাবি রাখে। শিশু কিশোররা হয়তো মোমেন্ট অফ ইনার্শিয়া বা টর্কের সমীকরণ খাতায় লিখে সমাধান করে না ঠিকই, কিন্তু খেলার মাঠে দিনের পর দিন অনুশীলনের মাধ্যমে তারা এই জটিল পদার্থবিজ্ঞানকে নিজেদের অবচেতন দক্ষতায় পরিণত করে ফেলে। পরিশেষে বলাই যায়, একটি সাধারণ কাঠের টুকরো কিভাবে সুনিপুণ কারুশিল্প, গ্রামীণ সংস্কৃতি এবং মহাবিশ্বের গূঢ় গতিবিদ্যার এক অপূর্ব মিলনস্থলে পরিণত হতে পারে, লাটিম তার এক জ্বলন্ত উদাহরণ। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন অতি সাধারণ বস্তুর মাঝেই লুকিয়ে আছে অসাধারণ সব বৈজ্ঞানিক সূত্র। পরেরবার যখন চোখের সামনে কোনো কিছুকে এমন অবিরাম ঘুরতে দেখা যাবে, তখন হয়তো মনে পড়ে যাবে এর পেছনেও কাজ করছে টর্ক আর প্রিসিশনের অজানা কোনো অঙ্ক। এই আকর্ষণীয় বিষয়গুলো নিয়ে আরও জানতে এবং এমন আরও বিশ্লেষণের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকার আমন্ত্রণ রইল।